নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটু জবা গাছের বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, এত বৃষ্টি, চারিধারে জল কাদা, তা কোনোভাবে মোটামুটি আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছি যে কিভাবে জবা গাছ করব বা কিভাবে রাখবো। তো জবা গাছে প্রথমত কিন্তু এরকম ছোটো টবে আপনারা রোপণ করেছেন, যেটা করেননি হয়তো এই যে বাঁধনটা খুলে দেবেন আর কি। বাঁধনটা কিন্তু খুলে দেবেন, কারণ এই বাঁধনটা যদি না খোলেন তাহলে এই জায়গা থেকে কিন্তু কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস বলে রাখি যে জবা গাছ যখন আপনারা রোপণ করবেন, যখনই এই দেখতে পাচ্ছেন লিকুইড তরল খাদ্য দেওয়া হয়েছিল, তো এই তরল খাদ্যটা শুকনো হলে তবে কিন্তু জল দিতে হবে জবা গাছে। ধরুন আপনি তরল খাদ্য যখন দিচ্ছেন, তো তরল খাদ্যটা দেওয়ার পরেই যে আপনাকে মাটি খুবড়ে দিতে হবে বা খুবড়ে দিয়ে শুকনো হলে জল দিতে হবে, এরকম কিন্তু নয়। শুধু মনে রাখবেন এটা একটু ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু জলটা দেবেন আর কি। তো সেই জন্য মাটি ড্রাই হয়ে থাকলেই, যদি শুকনো ভাব থাকে, তারপরে কিন্তু আপনি এরকম লিকুইড খাদ্য দিতে পারেন। তবে এই বর্ষা সময় কিন্তু দেওয়া যাবে না। বর্ষা তো দেখুন একেবারে শেষের পথেই, কারণ হঠাৎ বৃষ্টি, তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে অন্তত 3 দিন বৃষ্টি জলটা না খায়। আর টবের নিচে তো আপনারা নুড়ি দেন, মোটামুটি নুড়িটা বেশি করে দেন। আর এই তো দেখুন মাটি একদম প্লেন মাটি, জাস্ট মাটি, অল্প কিছু বালি আর কি, মানে 30% মতো বালি দেওয়া আছে, তাতে কিন্তু গাছ ভালো হয়। আপনারাও তাই করবেন, দেখবেন আপনাদের গাছও কিন্তু ভালো হবে। তো তারপরে গাছ একটু বড় হলে কিন্তু আপনারা টব চেঞ্জ করবেন, মানে এরম টবে দেবেন, ঠিক আছে। এই দেখুন মাটির মধ্যে, এই টবের মধ্যে একটা সবুজ স্পট এসে গেছে, এগুলো মাঝে মধ্যে কিন্তু ব্রাশ দিয়ে ঘষে দিতে হবে। আর একটা জিনিস, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এলা গাছ, মানে অর্ডিনারি গাছ, তো এটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এটা আপনাদের কেটেই দেওয়া হয় যদিও রয়ে যায় আর কি, মানে এটা অর্ডিনারি গাছ, তো সেই জন্য অর্ডিনারি গাছ যদি বেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু ভেঙে দিতে হবে। দেখুন জবা গাছ প্রথমত মোটামুটি প্রায় ধরুন 1 হাতের কাছাকাছি হয়ে গেছে, এবারে ডগাটি পিঞ্চ করার সময় এসেছে। তো প্রথম অবস্থাতে কিন্তু ডগাটা পিঞ্চ করা যাবে না। যারা রোপণ করেন প্রথম অবস্থাতে ডগা পিঞ্চ করেন, সেটা কিন্তু করবেন না। এবারে থাকছে আপনার এরকম পাতা বেঁকে যাওয়া, হওয়া, এগুলো মোটামুটি পাতা এসব বাঁক ভাব এসে যাওয়া, বা পাতার মধ্যে একটা কুঁচকো ভাব এসে যাওয়া, এগুলোর জন্য আপনারা যেমন ওষুধগুলো দেন, একতারা, সিতারা, অ্যাডমায়ার, এগুলোই কিন্তু দেবেন। বাড়িতে যদি আপনাদের সোনাটা ওষুধ থেকে থাকে অবশ্যই দেবেন, খুব ভালো ওষুধ, বা কাকা ওষুধ যদি থেকে থাকে দেবেন। সবসময় মনে রাখবেন লিটারে 1 ml করে দিলেই কিন্তু চলবে। তবে মূল যে ব্যাপারটা, যে মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইডের জলটাও কিন্তু আপনারা এই টবের মাটির মধ্যে দেবেন। টবের মাটির মধ্যে দিলে কিন্তু এই যে ফাঙ্গাস ভাব, এই যে সবুজ ভাব দেখতে পাচ্ছেন মাটির মধ্যে একটা সবুজ ভাব, এগুলো কিন্তু থাকবে না। তো মাঝে মধ্যে ওই জলটা দেবেন। এবং গাছ যদি আপনাদের একেবারে দেখতে পাচ্ছেন যে এরকম লালচে ভাব হয়ে গেছে, পাতার মধ্যে হলুদ ভাব হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চুনের জলটা দেবেন। কারণ এগুলো হচ্ছে মাটি ড্যাম্প হয়ে গেলে, বর্ষার সময় তো এমনি মাটি ড্যাম্প হয়, তাহলে সে সময় কিন্তু আপনারা ওই 100 গ্রাম চুন 10 লিটার জলে এগুলি দেবেন। তাহলে দেখবেন এইসব পাতা একদম ফ্রেশ হবে, এবং পাতার মধ্যে যে লালচে ভাবটা রয়েছে দেখছেন, এটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে আবার সবুজ হয়ে যাবে। এবার আপনারা যেমন খাবারপত্র দিচ্ছেন সেটা তো দেবেন, মানে খাদ্য যেগুলো দিচ্ছেন, লিকুইড তরল খাদ্য দিচ্ছেন, ওগুলো কিন্তু দেবেন। তো সেগুলো কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় মনে রাখবেন এই বাঁধনটা আপনাদেরকে খুলতে হবে, তরল খাদ্য দেবেন। মাটি ড্রাই হলে জবা গাছ হেভি জল পছন্দ করে না, একটু জল কম পছন্দ করে। সেই জন্য আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে যে মাটির মতো ড্যাম ভাবটা না আসে, ড্যাম ভাবটা থাকা কিন্তু খারাপ। এবং গাছের যে পাতা কুঁচকানো ভাব, এগুলো কিন্তু কেটে যাবে। বারে যদি আপনি চুনের জলটা দেন, 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কখনোই আসবে না। অবশ্যই কিন্তু আপনার চুনের জলটা যদি আপনি অন্তত 10 দিন 15 দিন ছাড়া দিতে থাকেন, মাটির মধ্যে যে ড্যামটা সেটা কিন্তু আউট হয়ে যাবে। এবারে আপনারা যখন কোনো খাদ্য দেবেন, সেটা আপনারা খাদ্য বানিয়ে নিতে পারেন, সেটা তো জানেন মোটামুটি। যে কোনো খাদ্য আপনি দিচ্ছেন সেগুলো কিছুটা মাটির সঙ্গে মেখে নিয়ে, তো কিছুটা মাটির সঙ্গে কিন্তু আপনারা এরকম মাটি নেবেন, এই মাটির সঙ্গে একটু ভেজা মাটি করে দেবেন, ঠিক আছে। এর সঙ্গে খাদ্য যেমন আপনি দিচ্ছেন, বিশেষ করে জৈব সারটা একটু বেশি দেবেন, নাইট্রোজেন যাতে কম হয় সেটা কিন্তু চিন্তা করবেন। তো এই খাদ্যের সঙ্গে কিন্তু আপনি আপনার যে খাদ্যগুলো দিচ্ছেন আর কি মাটির সঙ্গে, সেগুলো দেবেন। যেমন খোল দিচ্ছেন, তো বাদাম খোলটা বেশি ব্যবহার করুন, বেশি ভালো হবে। বন্ডাসটা অবশ্যই ব্যবহার করুন।
সবসময় দোকানে গিয়ে বারবার বলেছি 6 রকম জৈব সার বললেই আপনাদের চলবে। সেটা বনডাস নিতে পারেন, লেদার মিল নিতে পারেন, এরকম দেবেন। তবে গাছের রং ভালো রাখতে গেলে আপনাকে অল্প পরিমাণে হলেও নাইট্রোজেন দিতে হবে। তা মোটামুটি আপনারা 10-26টা দিন, 10-26টা ভালো কাজ করে। তো পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই। এটা ধরুন 6 রকম 6 ভাগ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দেবেন কিন্তু 10-26 আর ডিএপি এটা কিন্তু দেবেন। সেটা 6 রকম যদি এটা হয়, এটা 2 রকম দেবেন। আরেকটা কথা বলে দিই, যাদের এঁটেল মাটি, দেখুন এটা এঁটেল মাটি, একেবারে এঁটেল মাটি। তো এই এঁটেল মাটির মধ্যে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এঁটেল মাটি যদি থাকে এরকম, তাহলে কিন্তু সুপার ফসফেটটা ব্যবহার অবশ্যই করবেন। পটাশটা সব ক্ষেত্রে ব্যবহার করবেন না, কারণ পটাশ যখন গাছের গতি বেশি থাকবে, গাছ চকচকে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পটাশ ব্যবহার করতে পারেন। ধরুন আপনার পুনাজবা বাড়িতে রয়েছে, সেই পুনাজবার গাছে বৃদ্ধি হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পটাশটা অল্প পরিমাণে দেবেন। পটাশ কিন্তু সবসময়ের জন্য নয়। তো মাটি যদি এরকম খাট্টা শক্ত হয়ে থাকে, মাটির মধ্যে যদি আপনি ভার্মি কম্পোস্ট না মিশিয়ে থাকেন, বা আপনি যদি মানে মাটি একদম কাপুটে শক্ত টাইপের হয়ে গেছে, তাহলে আপনি ফসফেটটা কিন্তু দেবেন। সেটা যখন আপনি 6 রকম জৈব সার বানাচ্ছেন, সাথে 2 রকম নাইট্রোজেন সার বানাচ্ছেন, তার সঙ্গে কিন্তু 1 ভাগ মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু সুপার ফসফেটটা দিয়ে রাখবেন। পটাশটা সবসময়ের জন্য দেওয়ার দরকার নেই, তবুও যদি আপনারা খাদ্যের সঙ্গে পটাশও দেন, খুব ক্ষতি করে না। তবে পটাশটা ওই সময়টা দেবেন না, কারণ গাছ গড়ে নেওয়ার সময়, ধরুন আপনি গাছটি গড়তে চাইছেন, এরকম একটা ছোট চারা নিয়ে গিয়ে ফার্স্ট টাইম ধরুন আপনি একটা ছোট চারা কিনলেন, এরকম একটা ছোট চারা কিনলেন, কেনার পরে সুপার ফসফেট পটাশটা আপনার না দেওয়াটাই বেশি ভালো। সেই জন্য এই রকম গাছ যখন আপনারা রোপণ করবেন, প্লাস্টিকটা কিন্তু খুলে দেবেন। অনেকে যে ফুলটা করে, এই মাটিটাকে কিন্তু খুলে ফেলে দেয়, সম্পূর্ণ ঝেড়ে ফেলে দেয়, লাগিয়ে দেয়। তো তারাই মাটিটা ঝাড়বে যাদের সিন্ডারে রোপণ করা থাকবে, বা অন্যান্য মিডিয়ার উপরে যখন করতে চাইবে। তো আপনি যদি প্লেন বালি মাটি করে রোপণ করেন, তাহলে কিন্তু এটা খুলবেন না। বা আপনি কোকোপিটে রোপণ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্লাস্টিক থেকে যে মাটিটা ভেতরে আছে সেটা কিন্তু ফেলে দেবেন, কারণ এর ভেতরে কিন্তু একটা গুটি আছে, সেই গাছটার দ্বারা কিন্তু গাছটা তৈরি করা আছে, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্ট টাইম যেটা বলতে চাইছি যে গুটি আবরিত করা হচ্ছে, মানে এরকম প্রথম কাটিং চারাটাকে একটা গুটি তৈরি করা হচ্ছে। এই গুটিটার পরে কিন্তু আপনার কলম বাঁধা হচ্ছে আর কি। যেটার উপরে কলম বাঁধা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এলা গাছগুলো, এই এলা গাছের দ্বারাই কিন্তু কলমটা বাঁধা হচ্ছে। তো এই কলম বাঁধার পরে কিন্তু আপনাদেরকে গাছগুলো দেওয়া হচ্ছে। তো অর্থাৎ যখন আপনি কলম বাঁধবেন, বা যদি কিনে নেন চারা, তাহলে এই কলম বাঁধাটা হচ্ছে যখন আপনার ওই গুটিটার পর এই কলমটা বাঁধা হচ্ছে এর উপরে, যখন আপনি আবার গাছটি রোপণ করবেন সিন্ডারে বা কোকোপিটে, তাহলে কিন্তু এই মাটিটা আপনার ফেলে দিতে হবে। খুব ভালো হবে যদি আপনি কেবলমাত্র বালি আর মাটি করে রোপণ করেন, তাহলে কিন্তু এটা কখনোই ফেলে দেবেন না। তো তারপর যখন কলম বাঁধা হয়, অবশ্যই এই প্লাস্টিকটা আপনারা কিন্তু খুলে ফেলে দেবেন। খুলে ফেলে দেবেন মানে যদি কোকোপিটের মধ্যে রোপণ করেন, তাহলে কিন্তু এটা খুলে দেবেন, নচেত কিন্তু করবেন না, কেবল বালি মাটিতেই রোপণ করবেন। আপনারা তো জবা গাছ চাচ্ছেন, জবা গাছ কী ধরনের পাচ্ছেন আর কি। এই যে জবা গাছের সাইজ কিন্তু ঠিক এরকমই, খুব বেশি বড় সড়ো গাছ খুঁজলে কিন্তু পাচ্ছেন না, মোটামুটি এরকমই গাছ নিতে হবে। তো অনেক কোয়ালিটি পাবেন, অবশ্যই বেশিরভাগ কোয়ালিটিরই মূল্য কিন্তু 150 টাকা, এটা ধরে রাখতে হবে। কারণ পুরানো আইডিতে যেগুলো 80 টাকার ইঞ্চি, সেগুলো আর বিশেষ চলছে না, বুঝতেই পারছেন। এখন তো সবাই দামি জবার দিকে বেশি ঝোঁক দিচ্ছে। তো বেশিরভাগ ভালো ভ্যারাইটি কিন্তু আপনারা যেগুলো 300, 400, 500 কিনতেন, সেগুলো কিন্তু ধরে রাখুন 150 টাকার ইঞ্চি পাচ্ছেন, এটা আপনাদেরকে আমি বলতে পারি। তো সেই জন্য অবশ্যই নিতে হলে যোগাযোগ করবেন। আর যে মূল ব্যাপারগুলো, যে গাছকে কিন্তু সবসময় প্রথম অবস্থাতে ছোট টবেই রোপণ করবেন, টবে কখনোই প্রথম অবস্থাতে কিন্তু বড় টবে দেবেন না। আর ছোট অবস্থাতে কিন্তু ফুল নেবেন না, বেশি ফুল নেবেন তো গাছের বৃদ্ধিটা একেবারেই বসে যাবে। গাছ রোপণের মোটামুটি 15টা দিন অন্তত পার করুন, আমরা 21 দিন পরে খাদ্য দিতে বলি। সেজন্য আপনারা কিন্তু 15 দিন একদমই খাদ্য দেবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। প্লেনভাবে গাছ রোপণ করুন, এবং বর্ষার সময় যদি লিকুইড দিতে হয়, তাহলে কিন্তু সব সময় খেয়াল রাখবেন যে অতিরিক্ত বৃষ্টির সময়টা আপনাকে দেওয়া যাবে না। যেদিন ওয়েদার ভালো আছে, ক্লিয়ার আছে, সে সময় কিন্তু আপনারা দেবেন। তো আপনি চিন্তা করছেন কি এরকম বাচ্চা বাচ্চা ফুল হবে নাকি? ভালো করে ফুলটা দেখুন, ফুলের রঙটা বুঝে নিন।
তো সেইটাই হচ্ছে কথা, যে ফুলটা কি বাচ্চা হবে, এই ফুলটা একদম বড়, এরম বড় বাঘের মুখ চাপা পড়ে যাবে এরকম সাইজের ফুল। তো এইগুলো টপিক্যাল জবা এরকম বাচ্চা বাচ্চা বিশেষ দেখাই যায় না, সবই বিগ সাইজ। তো এইটাতে এরকম বাচ্চা ফুল হয়েছে এখানে, এটা আপনাদেরকে জানতে হবে। কারণ এই যে ডোগাটা কেটে নেওয়া হয়েছে এটা কিন্তু মাদার গাছের ডোগা থেকে কাটা হয়েছে, সেই জন্য ফুলটা একেবারে অপুষ্টি ফুটে গেছে, ঠিক আছে। তো সেই জন্য যখন জবা গাছি আপনারা করবেন সব সময় কিন্তু এই প্রথম অবস্থাতে ফুলটা নেবেন না, এটা মূল কথা। তো কালকে একজন দাদা জবা গাছ নিতে এসেছিলেন, ওনাকে বললাম উদ্ভিদযুক্ত মাটিতে দাদা জবা গাছ রোপণ করবেন। তো উনি প্রায় 2000 টাকার জবা গাছ নিলেন। তো মূল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ওনাকে যখন আমি বললাম যে উদ্ভিদযুক্ত মাটি নেবেন, তো ওই দাদা আমাকে বলল যে কলকাতা শহরে যদি মাটি খুঁজতে হয় উদ্ভিদযুক্ত মাটি, তাহলে লম্ফ নিয়ে বেরোতে হবে না, মোমবাতি নিয়ে বেরোতে হবে। তো মোমবাতি নিয়ে বেরোতে হবে মানে মাটি, উদ্ভিদযুক্ত মাটি কলকাতা নাকি পাওয়া যায় না। তো উদ্ভিদযুক্ত মাটি বলতে আমি কি বোঝাতে চাইছি সেটা নিয়ে আপনাদেরকে নিশ্চয়ই বলবো। আমি বলতে চাচ্ছি, উনি বলছেন যে সবই ভিতখোঁড়া মাটি। তো ধরুন আপনি ভিতখোঁড়া মাটি কিনেছেন বা পেয়েছেন, তাহলে অসুবিধা নেই, কিন্তু তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। যে যখন আপনারা এরা মাটি নিচ্ছেন আর কি, ধরুন এই যে মাটি নিচ্ছেন, এই মাটিকে আপনারা ভালো করে চুনের জল দিয়ে ভিজিয়ে দেবেন আর কি। চুনের জল মানে 100 গ্রাম চুন নেবেন, আর 100 গ্রাম চুনের সঙ্গে 10 লিটার জল, এটা মাত্রা আপনাদেরকে জেনে নিতে হবে, সেই জন্যই বলছি। দিয়ে কিন্তু আপনারা ভালো করে ভিজিয়ে দেবেন ওপরটা, ঠিক আছে। ভেজানোর পরে কিন্তু যতক্ষণ নয় মাটিতে উদ্ভিদ মানে ঘাসপালা আগাছা জন্ম হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা কোনোভাবেই এতে গাছ রোপণ করবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন, মাটিকে শুধু শুকনো করলে হবে না, মাটির কাজ হতে হবে। মাটি ফ্রেশ শুকনো হলেই হবে না, মাটিতে কিন্তু আগাছা উদ্ভিদের জন্ম হতে হবে। কারণ 30 ফুট নিচে তো আর ঘাস ফোটে না, সূর্যলোক পায় না, সেই জন্যই বোধহয় আপনাদের কাছে এত সমস্যা হচ্ছে। সেই জন্য যখন আপনারা মাটি নেবেন, মাটিটা কিন্তু উদ্ভিদযুক্ত হতে হবে। উদ্ভিদযুক্ত যদি না হয়, তাহলে কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে মাটিটি জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। সেই জন্য আপনারা যখনই মাটি নিয়ে আসুন না কেন, যেখান থেকেই নিয়ে আসুন না কেন, মাটিগুলো একটা জায়গায় রেখে দিন। দেওয়ার পরে 2-1 দিন পলিথিন ঢাকা দিয়ে দিন। তারপরে ওয়েদার ক্লিয়ার হলে আপনারা এমনি পলিথিন খুলে দিলেন, কিন্তু ডুবিয়ে জলটা ভেজা ভেজা রাখবেন, দেখবেন উদ্ভিদ ফোটা শুরু হয়ে যাবে। কারণ মাটির মধ্যে রৌদ্র পেতে হবে, মাটির ড্যাম কাটাতে হবে, সেই ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন যাই দেন না কেন সেটাও দেবেন, এবং চুনের জলটা অবশ্যই দেবেন, ঠিক আছে। দিলে দেখবেন আপনার মাটি অবশ্যই ভালো হয়ে গেছে। চারিধারে জল, জলের কোনো ঠিক নেই, বুঝতে পারছেন তো। অর্থাৎ এই জল আপনাকে সামলে চলতে হবে গাছ করতে গেলে। এবছর এতটা পরিমাণে বৃষ্টি যা কল্পনা করতে পারবেননি। আপনাদের কেমন হয়েছে তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকমই ব্যাপার। দেখুন গাছের পাতা 2-1টা নিচের পাতা হলুদ হতে পারে, এটা নিয়ে ভাববার কিছু নেই। এই যে গাছের পাতা 2-1টা হলুদ হতেই পারে, ঠিক আছে। সেই জন্য গাছের পাতা 2-1টা হলুদ হওয়াটা বড় ব্যাপার না, শুধু খেয়াল রাখবেন গাছের বুড়ো পাতা টাতাগুলো ক্লিয়ার করা, এবং সুন্দরভাবে আপনাদেরকে গাছের গোড়াতে অলরেডি চুন খুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা চুন না খুঁড়িয়ে দিয়ে কিন্তু আপনারা জল দেবেন, মানে চুনের জলটাই দেবেন। তো সেটাই, যদি আপনি গাছের গোড়াতে চুনের এভাবে খুঁড়িয়ে দেন, তাহলে কিন্তু এটা মাটির ক্ষেত্রে আছে বলে সম্ভব, কিন্তু আপনি টবে করলে সেটা কিন্তু এমনি চুনের জলটা খুঁড়িয়ে দেবেন। আর গাছের পাতা যেটা হলুদ হচ্ছে বললাম, নিচেকার পাতা হলুদ হতেই পারে, সেটা সমস্যা নয়, কিন্তু উপরকার পাতা এভাবে হলুদ হয়ে যায় মানে আপনাকে বুঝে নিতে হবে গাছ খাদ্য চেয়েছে। সবসময় খেয়াল রাখবেন যে ছোট্ট গাছে বেশি বেশি ফুল নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু গাছের গতিটা আপনার অটোমেটিকই কমে যাবে। সেই জন্য ছোটো গাছে বেশি বেশি ফুল প্রথম অবস্থাতে নেবেন না, গাছটিকে আগে ভালো করে গ্রো করুন, তাহলে কিন্তু আপনার গাছ সবসময় ভালো থাকবে। অবশ্যই ভালো থাকবে আপনার গাছ যদি এই কথাগুলো ঠিকঠাক মেনে চলেন। আপনার গাছটা যদি ঠিক এরকমই হয়ে যায়, তাহলে কটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। এই গাছটাকে বাঁচিয়ে তুলতে হবে। তাহলে এর প্রথম অবস্থাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটি একেবারে খটখটে শুকনো করে দেওয়া হচ্ছে। তো এটা মূল ব্যাপার, যে আপনিও কিন্তু তাই করবেন। যদি না করেন তাহলে কিন্তু গাছটি আস্তে আস্তে একেবারে খারাপের দিকে পৌঁছে যাবে। তো যখন আপনার টবের মধ্যে অতিরিক্ত জল, বৃষ্টি, ঝড় সবই পাচ্ছে, কিন্তু আপনি তারপরেও দেখছেন যে আপনার গাছের অবস্থাটা মোটামুটি ভালো আছে, কিন্তু যখনই আপনি তাতে কোনো খাদ্য দিচ্ছেন বা একটু বৃষ্টির জল বেশি খেয়ে যাচ্ছে, তখনই দেখছেন যে গাছটা ঝিমিয়ে গিয়ে গাছটার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে।
সেজন্য গাছের অবস্থাটা এরকম খারাপ যখনই আপনার হয়ে যাবে, টবের মধ্যে থাকবে, তাহলে কিন্তু আপনি টবটা থেকে গাছটা খুলে নেবেন, নিয়ে একটি জায়গায় রাখবেন, যাতে আস্তে আস্তে আপনার মাটিটা ভালো করে এইভাবে ঠিক শুকনো হয়ে যায়। শুকনো হয়ে যাবার পর যে মাটির টবের মধ্যে গাছটি আপনি রোপণ করেছিলেন, তারপর ওই টবের সাইডকার মাটিকে খুলে ফেলে দিয়ে নূতনভাবে রোপণ করবেন আবার ছোট টবে। দেখবেন গাছটি আপনার আবার সুন্দর হয়ে উঠবে। তো ওই সময় আপনি রোপণ করার সময়কে কিন্তু কিছুটা কাটিং করে দেবেন, কোনো খাদ্য দিয়ে গাছটি রোপণ করবেন না। পুনরায় গাছটি কিন্তু আপনার আবার সুন্দর হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। অবশ্যই যোগাযোগ করতে গেলে ফোন নাম্বারটা নিয়ে নিন 9609456194। আসছি আবার আগামীকাল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।